নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ট্র্যাজেডি নিয়ে, ট্র্যাজেডির উপাদান নিয়ে কিছু কথা। আমরা জানি যে ট্র্যাজেডি নিয়ে প্রথম যিনি কথা বলছেন তিনি অ্যারিস্টটল এবং তার সেই গ্রন্থের নাম পোয়েটিক্স। এই পোয়েটিক্স গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায়ে তিনি যাকে আমরা ট্র্যাজেডি মনে করে থাকি সেই ট্র্যাজেডির ৬টি উপাদানের কথা বলছেন। সেই ৬টি উপাদান নিয়ে আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় সেই ৬টি উপাদান নিয়ে কথা বলবো। কি সেই ৬টি উপাদান? আমরা জানি যে ট্র্যাজেডি জন্ম হয়েছে গ্রীসে। প্রাচীন গ্রীসে ডায়োনিসাস দেবতার শীতকালীন এবং বসন্তকালীন দুটো সময়ে উৎসব অনুষ্ঠান হতো। এর মধ্যে বসন্তকালীন যে উৎসব, সেই বসন্তকালীন উৎসবে এই ডায়োনিসাস দেবতার করুণ জীবন কাহিনীকে নাচ গানের মধ্য দিয়ে তাঁর ভক্তরা উপস্থাপন করত। মনে করা হতো, যাকে দিথিরাম সং বলা হয়, আবার বলা হয়ে থাকে যেহেতু এই যে দেবতা অর্থাৎ ডায়োনিসাস তাকে ছাকরূপী বলে মনে করা হতো এবং তার যে ভক্তরা তারাও ছাক চর্ম পরিধান করে নৃত্যগীতের মধ্য দিয়ে তাঁর জীবনের করুণ কথাকে তুলে ধরতেন। তাই সেই গানকে বলা হতো গোট সং বা ট্র্যাক অয়েডিয়া। এই গোট সং বা ট্র্যাক অয়েডিয়া থেকেই ট্র্যাজেডির জন্ম হচ্ছে। অর্থাৎ প্রাচীনকালে গ্রীসে ডায়োনিসাস দেবতার বসন্তকালীন উৎসব থেকে আমরা ট্র্যাজেডির উদ্ভব হতে দেখতে পাই বা উদ্ভব হতে দেখি। এখন এই যে ট্র্যাজেডি, যা আসলে জীবনের কোনো করুণ বিষাদজনক পরিণতিকে তুলে ধরে, যা বা যে কাহিনী বা যে নাটক পড়লে বা দেখলে সেই নাটকের কাহিনী আমাদের মনে একটা পিটি এবং ফিয়ার, একটা ভয় এবং করুণার আবেদন তৈরি করে। তো সেই যে ট্র্যাজেডি, তার ৬টি উপাদানের কথা বলছেন আমাদের অ্যারিস্টটল তার পোয়েটিক্সের ৬ষ্ঠ অধ্যায়, ৬ নম্বর অধ্যায়। আসলে মনে রাখতে হবে, ট্র্যাজেডি ব্যাপারটা করুণ বা বিষাদজনক একটি রসগত আবেদন হলেও প্রাথমিকভাবে ট্র্যাজেডির সংজ্ঞা বা তার যে উপাদানের কথা অ্যারিস্টটল বলছেন, এটা কিন্তু নাটক সম্পর্কেও অনেকখানি সত্য। তিনি ট্র্যাজেডি সম্পর্কে বলতে গিয়ে বলছেন ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। এই যে ঘটনার অনুকরণ, এ তো নাটকেরই বৈশিষ্ট্য। এছাড়া তিনি ট্র্যাজেডির যে ৬টি উপাদানের কথা বলছেন, সেই ৬টি উপাদান আসলে নাটকেরই ৬টি উপাদান, যে ৬টি উপাদান নিয়ে একটি নাটক গড়ে ওঠে। তো যাই হোক, আমরা ট্র্যাজেডি ধরেই যদি নাটকের সেই ৬টি উপাদানের কথা আলোচনা করি, তাহলে দেখতে পাই যে ট্র্যাজেডির ৬টি উপাদানকে তিনি দুটি ভাগে প্রাথমিকভাবে ভাগ করছেন। একটি হচ্ছে অন্তরঙ্গ বিষয় আর একটি হচ্ছে বহিরঙ্গ বিষয়। অন্তরঙ্গ বিষয় মানে যেগুলো ভেতরের কথা, যেগুলো ট্র্যাজেডির প্রাণ শক্তির মতো, যেগুলো বলা যেতে পারে বাইরের থেকে আরোপিত নয়, যেটি একটি ট্র্যাজেডি লিখতে গেলে যেগুলো ভেতর থেকেই ট্র্যাজেডিটাকে লেখার প্রেরণা হয়ে কাজ করে। আর বহিরঙ্গ উপাদান মানে যেগুলো বাইরের, তুলনামূলকভাবে যেন কম গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হবে। তো যাই হোক, এই যে অন্তরঙ্গ বিষয়, সেখানে তিনি যে 3টি বিষয়ের কথা বলছেন তা হচ্ছে কাহিনী বা প্লট, ক্যারেক্টার বা চরিত্র, অভিপ্রায় অর্থাৎ যাকে তিনি বলছেন থট। এছাড়া আরও যে 3টি উপাদানের কথা তিনি বলছেন বহিরঙ্গ উপাদান হিসেবে, আমরা সেখানে কি পাবো না, সংলাপ পাবো, আমরা পাবো সঙ্গীত এবং আমরা পাবো দৃশ্যসজ্জা। আমরা যদি প্রথমে অন্তরঙ্গ বিষয়গুলো নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় কাহিনীর কথা। কাহিনী বা প্লট, এই সম্পর্কে বলতে গিয়ে অ্যারিস্টটল কি বলছেন না, আদি মধ্য অন্তযুক্ত একটা পরিপূর্ণ কাহিনী ট্র্যাজেডিতে থাকবে এবং এই ট্র্যাজেডির কাহিনীকে তিনি বলছেন যে ট্র্যাজেডির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, প্রাথমিক উপাদান। তিনি ট্র্যাজেডির ক্ষেত্রে কাহিনীকেই প্রথম গুরুত্বপূর্ণ উপাদান বলে চিহ্নিত করছেন। তিনি ট্র্যাজেডির প্রাণভোমরা, প্রাণ বলে চিহ্নিত করছেন এই কাহিনীকে। আমরা জানি পরবর্তীকালে এলিজাবেথিয়ান যুগের অন্যতম নাটককার ইংল্যান্ডের শেক্সপিয়র, তিনি যখন তার নাটক লিখছেন, তখন তিনি কিন্তু প্লট বা কাহিনীকে সরিয়ে চরিত্রকে নাটকের প্রাণ বলে মনে করছেন। কিন্তু শেক্সপিয়রের সময়ের অনেক আগে গ্রীসে যখন নাটকের জন্ম হচ্ছে, সেই নাটক এসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস প্রমুখের নাটককে সামনে রেখে অ্যারিস্টটল যখন তার পোয়েটিক্সে ট্র্যাজেডির
প্রধানতম উপাদান রূপে প্লট বা কাহিনীকে চিহ্নিত করছেন, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে তিনি বলেছেন যে ট্র্যাজেডি হচ্ছে ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, ঘটনার অনুকরণ। যেহেতু ঘটনার অনুকরণই নাটক, ঘটনার অনুকরণই বা দুঃখপূর্ণ ঘটনার অনুকরণই ট্র্যাজেডি, তাই ট্র্যাজেডির ক্ষেত্রে প্রধানতম প্রাথমিক উপাদানই হচ্ছে প্লট। প্লট ছাড়া কখনোই একটি নাটক দাঁড়াতে পারে না। তিনি মনে করেন যে চরিত্ররা তারা হচ্ছে একটি নাটকের বা ট্র্যাজেডির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, কখনোই প্রধানতম বা প্রথমতম উপাদান নয়, যেটা শেক্সপিয়ার বলে থাকেন। অর্থাৎ তার মতে চরিত্র আসে কাহিনীর প্রয়োজনে, কাহিনী মুখ্য, কাহিনীকে পরিস্ফুট করার জন্য চরিত্ররা আসে, চরিত্রের প্রয়োজনে কাহিনী আসে না। শেক্সপিয়ার যেখানে বলেন চরিত্রই প্রধান, চরিত্রই তার ভাগ্যের নিয়ন্ত্রক, তার নিজের প্রবৃত্তির মধ্যে যে সমস্ত বিষয়গুলো খেলা করছে, তার রাগ, তার হিংসা, তার লোভ, তার স্বার্থপরতা, এগুলোই যখন ম্যাকবেথের মতো চরিত্রকে একটা ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, তখন চরিত্রই সেখানে মূল আকর্ষণ, ঘটনা সেই চরিত্রের দাস হয়ে আসে। কিন্তু অ্যারিস্টটল বলছেন চরিত্র নয়, কাহিনীই প্রধান, কাহিনীর দাস হয়ে চরিত্র আসে, কাহিনীটাকে পরিস্ফুট করবার জন্য চরিত্ররা আসে। তার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সফোক্লিসের রাজা অওদিপাউস নাটক। সেই নাটকে রাজা অওদিপাউস যেভাবে নিজের পিতাকে হত্যা করে শেষ পর্যন্ত নিজের মাকে বিবাহ করলো, এই যে ঘটনাগুলো ঘটলো, তাতে কিন্তু তার কোনো ভূমিকা নেই, বাইরের ঘটনা, নিয়তি যেন সেখানে একটা বিরাট ভূমিকা নিচ্ছে। এই যে নিয়তি, বাইরের ঘটনা যদি সেখানে মুখ্য ভূমিকা নেয়, তখন স্বাভাবিকভাবেই অ্যারিস্টটলের কথা অনুযায়ী গ্রিক নাটকে চরিত্র নয়, প্লট, কাহিনী, বাইরের ঘটনা, সেগুলোই যেন সেখানে মুখ্য নিয়ন্ত্রক হয়ে উঠছে এবং সেগুলোই যেন চরিত্রকে নিয়ন্ত্রণ করছে। চরিত্র ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ঘটনা, বাইরের প্রসঙ্গ, নিয়তি, ভবিতব্য যেন চরিত্রের ক্ষেত্রে তার সম্ভাব্য পরিণতির জন্য দায়ী। ফলে স্বাভাবিকভাবেই অ্যারিস্টটল কথিত ট্র্যাজেডির আলোচনায় প্রথম গুরুত্বপূর্ণ এবং যাকে ট্র্যাজেডির বলা যেতে পারে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি রূপে কিন্তু চিহ্নিত করা হচ্ছে প্লটকে বা কাহিনীকে। এরপর তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান রূপে চিহ্নিত করছেন কাকে না, চরিত্রকে। এবার চরিত্র মানেই হচ্ছে বলতে পারা যেতে পারে একটা কাহিনীকে পরিস্ফুট করবার জন্য একটা চরিত্র ছাড়া তো গল্প হয় না। ফলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তিনি আনছেন চরিত্রকে। যেখানে শেক্সপিয়ার বলেছিলেন চরিত্রই প্রধান, অ্যারিস্টটলের কথা অনুযায়ী চরিত্র দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, যা একটি নাটকের ঘটনাকে বিস্তার করতে সাহায্য করে। এবং এই চরিত্র আসলে কারা, এই চরিত্র আসলে কি না, এই চরিত্র আসলে অ্যারিস্টটলের কথা অনুযায়ী চরিত্র হচ্ছে সেটাই যেটা আমাদেরকে যে নাটকের যে বলা যেতে পারে স্তম্ভগুলোকে দেখলে আমাদের বোঝা যায়, আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে কোনটা গ্রহণীয় এবং কোনটা গ্রহণীয় নয়। অর্থাৎ একজন মানুষের পক্ষে কোনটা গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত নয়, এবং কিছু নৈতিক বলা যেতে পারে আদর্শ, যার বা বলা যেতে পারে নৈতিক আদর্শের সমষ্টি, সেটাই হচ্ছে চরিত্র। অর্থাৎ একটি নাটকের চরিত্র হচ্ছে তারাই যাদেরকে দেখলে আমরা বুঝতে পারি মানুষেরা যে আমাদের জীবনে কোনটা আমাদের জীবনে নৈতিক আদর্শ হওয়া উচিত, কোনটা আমাদের জীবনে গ্রহণ করা উচিত, কোনটা আমাদের জীবনে মানুষ হিসাবে অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ বর্জন করা উচিত। এটাই হচ্ছে চরিত্র। অর্থাৎ চরিত্র কিছু আদর্শ, কিছু নীতির সমষ্টি। চরিত্র আমাদের জীবন সম্পর্কে একটা বার্তা দেয় যে আমাদের জীবনে কোনটা গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত নয়, সেই সম্পর্কিত বার্তাটা যা আসলে কাহিনীর মধ্য দিয়েও তুলে ধরা হয়, সেই কাহিনীর সেই বার্তাটা যাকে আশ্রয় করে ধরা পড়ে সেই হচ্ছে চরিত্র। এবং লক্ষণীয় এই যে চরিত্রকে তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান বলছেন, সেখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তিনি এক জায়গায় বলছেন যে একটা ছবি আঁকতে গেলে সেখানে কি থাকে, যেমন রং থাকে তেমনি সেখানে থাকে রেখা। তিনি খুব চমৎকার উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে একটি ছবির যত বলা যেতে পারে দৃষ্টি আকর্ষণীয় রংচং থাকুক না কেন, ছবির প্রাথমিক উপাদান হচ্ছে তার রূপরেখাটা, তার আউটলাইনটা। একটা আউটলাইন ছাড়া কখনো ছবি দাঁড়াতে পারে না। তারপর তাতে শিল্পী রং ভরে দেন।
এই যে আউটলাইনটা বা রূপরেখাটা একটা ছবির প্রাথমিকভাবে যেটাতে রং ভরা নেই, এই রংহীন প্রাথমিক রূপরেখাটাই হচ্ছে একটা নাটক বা ট্র্যাজেডির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা হচ্ছে প্লট। অর্থাৎ প্লট হচ্ছে ছবির জগতের ক্ষেত্রে ঠিক আউটলাইনটার মতো, রূপরেখাটার মতো। রূপরেখা ছাড়া যেমন ছবি দাঁড়ায় না, তেমনি প্লট ছাড়া, কাহিনী ছাড়া একটি ট্র্যাজেডি দাঁড়াতে পারে না। আর তার ভেতরের রঙগুলো হচ্ছে ক্যারেক্টারের মতো, যেগুলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, এবং সেই চরিত্র হচ্ছে তাই যা আমাদেরকে জীবন সম্পর্কে একটা নৈতিকতার আদর্শে উপনীত করে, জীবনে আমাদের মানুষ হিসাবে কোনটা গ্রহণীয় এবং কোনটা গ্রহণীয় নয় সেই সম্পর্কে একটা ধারণা দেয়। এবার তিনি তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যেটাকে রাখার চেষ্টা করছেন সেটা হলো, এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, যে এই যে আমরা চরিত্রের কথা বললাম, কেন চরিত্র দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান? না, এই চরিত্রের জীবনে যা যা ঘটছে তাতে চরিত্রের নিজের কোনো ভূমিকা নেই, তার কিছু ভ্রান্তি থাকতে পারে, কিন্তু তার জীবনের পরিণতি যেন পূর্ব নির্ধারিত, কাহিনী দাস হয়ে এসে থাকে। যেমন করে অওদীপাউস নাটকে অওদীপাউসের জীবনে যা যা ঘটেছে সেখানে তার যেন কোনো ভূমিকা নেই, সে যেন নিয়তির হাতের কিরণক বা পুতুলের মতো। সেই জন্যই এই নিয়তি বা বাইরের প্রসঙ্গ বা কাহিনী ট্র্যাজেডির ক্ষেত্রে প্রথম এবং প্রধানতম উপাদান, চরিত্র তার দাস হয়ে আসে। এরপর তিনি তৃতীয় যে গুরুত্বপূর্ণ উপাদানটির কথা বলছেন সেটা হচ্ছে থট বা ভাবনা বা অভিপ্রায়। অভিপ্রায় শব্দটা বা থট শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে কি না, চিন্তা, ভাবনা, চিন্তা, অভিপ্রায়। একটা নাটক শুধু তো নয়, যে কোনো সাহিত্য সৃষ্টি করতে গেলে একটা তো অভিপ্রায়, একটা তো চিন্তা থাকতেই হয়। অর্থাৎ একটা নাটকের আধারে লেখক আমাদেরকে কোন ভাবনায় পৌঁছে দিতে চাইছেন, চরিত্রগুলোর আচার আচরণ, ঘটনার গতি প্রকৃতির মধ্য দিয়ে তিনি ঠিক কী বলতে চাইছেন, সবটাই হচ্ছে অভিপ্রায়। একটা নাটকের চরিত্র এবং তাদের যে কাহিনীর মধ্যে তারা দাঁড়িয়ে থাকে চরিত্রগুলো, তাদের প্রত্যেকটা ঘটনা প্রসঙ্গই কিন্তু আলগা হয় না, তার একটা বুনট থাকে। সেই বুনটটা যে উপাদানের উপর তৈরি করে মানে দাঁড়িয়ে থাকে, যে বুনটের মূল সূত্রটা যেটা, সেটা কিন্তু ওই অভিপ্রায় বা আমরা যাকে বলছি থট, অর্থাৎ চিন্তা বা অভিপ্রায়ের সূত্রেই কিন্তু একটা নাটক বা ট্র্যাজেডির প্লটটা তৈরি হয়। চরিত্র এবং কাহিনীগুলো তারা যে পরস্পর ওই সুতোর মধ্যে ফুলের গেঁথে ওঠার মতো, মালা তৈরির মতো বিষয় হয়ে দাঁড়ায়, সেই সুতোটা আসলে কি? সুতোটা কিন্তু নিছক কাহিনী নয়, কাহিনী আর বলা যেতে পারে চরিত্র, তাদেরকে এক সুতোই বেঁধে দেয়, তাদেরকে এক সূত্রে বেঁধে দেয় যেটা, সেটা কিন্তু অবশ্যই অভিপ্রায়। আমরা যখনই কোনো একটা নাটক পড়ি, কেন নাটক শুধু নয়, গল্পও পড়ি, সেখানে কিন্তু কোনো অপ্রাসঙ্গিক বিষয় থাকে না, থাকে সেই বিষয়টাই, সেই প্রসঙ্গটাই যেটা সেই নাটক বা গল্পের বক্তব্যটাকে পরিস্ফুট করতে সাহায্য করে। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই যে ঝাড়াই বাছাই হয়, রবীন্দ্রনাথ বলেছিলেন, জগতের উপর মনের কারখানা, মনের উপর বিশ্বমন, তাহার উপর তলা থেকে সাহিত্যের সৃষ্টি। এই যে মন নামক বস্তুটা আমাদের জীবন থেকে সবটা গ্রহণ করে সবটাকেই সাহিত্যে তুলে ধরে না, ঝাড়াই বাছাই হয়। কতখানি আমি দিলে আমার বক্তব্যটা পরিস্ফুট হবে, আমাকে ভাবতে হবে। এই যে ভাবনাটা, অভিপ্রায়টা, এটাই হচ্ছে এখানে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যাকে তিনি বলছেন থট, বা বাংলায় আমরা অভিপ্রায় বা চিন্তা বলতে পারি। এক্ষেত্রে অ্যারিস্টটলের ভাষায় যদি বিষয়টাকে আমরা ইংরেজিতে এইভাবে বলি, তাহলে ব্যাপারটা এরকম হয়। থটটা কি না, না থট হচ্ছে যে ইজ ফাউন্ড হোয়ার সামথিং ইজ প্রুভড টু বি অর নট টু বি, অর এ জেনারেল ম্যাক্সিম ইজ এনান্সিয়েটেড। অর্থাৎ আমরা বলতে পারি থট বা চিন্তা হচ্ছে সেটাই না যেখানে এই যে বলছেন সামথিং ইজ প্রুভ টু বি, অর্থাৎ যেটা প্রমাণ করতে চাইছেন লেখক, জীবন সম্পর্কে যে সত্যে তিনি উপনীত করতে চাইছেন, সেই মতোই তো তিনি কাহিনী বা চরিত্রগুলোকে পরিকল্পনা করেছেন। এই যে সফোক্লিসের অওদীপাউস নাটকে অওদীপাউসের জীবনে যা যা ঘটে গেল, সবটাই পূর্ব নির্ধারিত ছিল, ভবিষ্যৎবাণী আগেই হয়েছিল, তাই তাকে রাজ্য থেকে বিতাড়িত করা হলো, কিন্তু শেষ পর্যন্ত সে বেঁচে গেল এবং যা তার জীবনে ঘটার কথা ভবিষ্যৎবাণী হয়েছিল তাই ঘটে গেল। তো এই যে কাহিনীর যে রোমাঞ্চকতা, রোমাঞ্চ, আবেদন, তার যে সাসপেন্স, উৎকণ্ঠা, যা কিছু ঘটনার ঘনঘটা
সবটাই তো পূর্ব নির্ধারিত একটা অভিপ্রায় অনুযায়ী, এবং এগুলো সবটাই ঘটানো হয়েছে একটা কিছুকে প্রমাণ করবার জন্য যে জীবনে সবটা আমাদের হাতে থাকে না, নিয়তির হাতে আমরা যেন কতকটা পুতুলের মতো। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিজ্ঞান মনস্ক লেখককেও পুতুল নাচের ইতিকথা উপন্যাসে দেখাতে হয়েছে, যে শশী ডাক্তারের মতো আধুনিক মনস্ক একজন শিক্ষিত ডাক্তার মানুষকেও বুঝতে হয়েছে জীবনে আমরা যা চাই আর যা হয় দুটোর মধ্যে ফারাক থাকে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে নাটকের মধ্যে, সবটা একটা উদ্দেশ্যকে সামনে রেখে এই উদ্দেশ্যমূলকতাটাই হচ্ছে যেটা আসলে প্রমাণ করতে চাইছেন লেখক, নাটককার। যা প্রমাণ করবার ইচ্ছে নিয়ে যা কিছু উপস্থাপিত, যেভাবে চরিত্র বা কাহিনীগুলো পরিকল্পিত, সেটাই হচ্ছে অভিপ্রায়। বা অন্যভাবে তিনি আরেক জায়গায় বলছেন যে থট দ্যাট ইজ দ্য ফ্যাকাল্টি অফ সেইং হোয়াট ইজ পসিবল অ্যান্ড পার্টিনেন্ট ইন গিভেন সার্কামস্টেন্সেস। অর্থাৎ এটা এমন একটা ফ্যাকাল্টি অফ সেইং হোয়াট ইজ পসিবল অ্যান্ড পার্টিনেন্ট ইন গিভেন সার্কামস্টেন্সেস, অর্থাৎ কোনটা পসিবল কোনটা উপযুক্ত এই কাহিনীর মধ্যে, অর্থাৎ এই কাহিনীর মধ্যে আমি কোনটা বলতে চাইছি, কোনটা আমার উদ্দেশ্য বলার, সেটাই হচ্ছে অভিপ্রায়। তাহলে অভিপ্রায় ছাড়া কখনো নাটক লেখা হয় না। একটা নাটকের কল্পনা করা হয় প্রথমে কিন্তু একটা ভাববস্তু রূপে। একজন নাটককার কিন্তু প্রথমেই কখনো গল্পটা ভেবে ফেলেন না। গল্প কিন্তু ভাব নয়, গল্প হচ্ছে ভাবটাকে পরিস্ফুট করবার, বা কাহিনী বা প্লটটা হচ্ছে ভাবনাটাকে পরিস্ফুট করবার একটা অবলম্বন, সেটা হচ্ছে একটা আধার। আর আধেয় হচ্ছে তার ভাবটা, সেই ভাবটাই হচ্ছে এক অর্থে আমরা বলতে পারি থট বা অভিপ্রায়। এরপরে তিনি যে বিষয়টার কথায় আসছেন সেটা কি না, সেটা হচ্ছে সংলাপের কথায়। এই যে সংলাপ, ডিকশন তিনি যাকে বলছেন, ভাষা। আমরা জানি যে সংলাপ আধুনিককালে নাটকের ক্ষেত্রে সংলাপকে নাটকের প্রাণ বলা হয়, কারণ নাটক হচ্ছে একটা বলা যেতে পারে ঘটমান একটা কাহিনী, বর্ণনাত্মক নয়। একটা ঘটনা আমার চোখের সামনে ঘটছে, এই মুহূর্তে ঘটছে, অতীতের ঘটনা হলেও সেটা যেন বর্তমানে আমার কাছে সংঘটিত হচ্ছে। আমি স্টেশনে পৌঁছালাম, ট্রেনটা আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, এই যে ঘটনার ঘনঘটা। সেখানে চরিত্রগুলোকে মঞ্চে হাজির করতে গেলে লেখককে সংলাপের আশ্রয় নিতেই হয়। লেখক যেহেতু নিজের কথা সরাসরি বলতে পারেন না, তাই তিনি চরিত্রদের মুখে সংলাপের মধ্য দিয়েই তো একটা দ্বন্দ্বকে তৈরি করেন। উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়েই, সংলাপের বুননের মধ্য দিয়েই তো কাহিনীটা এগিয়ে চলে। কোন পরিবেশ কোন পরিস্থিতিতে কী চলছে সবটাই তো সংলাপ দিয়ে আমাদেরকে বুঝতে হয়। চরিত্ররা কী ভাবছে, তাদের উদ্দেশ্য কী, দ্বন্দ্বটা কেন, সবটাই তো সংলাপের ওপর। ফলে সংলাপকে তিনি নাটকের যে বহিরঙ্গ উপাদানগুলো তার মধ্যে প্রথমে রাখছেন ভাষাকে। এই ভাষা আমরা জানি তাহলে যে লেখক বা নাটককার যেহেতু মঞ্চে হাজির হতে পারেন না, তার ভাবনা সংলাপের উপর ভর করেই উঠে আসে। সংলাপের মধ্য দিয়ে নাট্যদ্বন্দ্ব পরিস্ফুট হয়, যে দ্বন্দ্বকে নাটকের গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। যা একটি নাটককে উপন্যাসের থেকে, মহাকাব্যের থেকে আলাদা করে তোলে, তা হচ্ছে তার সংঘটমান অবস্থা, একটা ঘটমান অবস্থা। আর সেই ঘটমান অবস্থা বা দ্বন্দ্বটা পরিস্ফুট হয় সংলাপের মধ্য দিয়ে। এবার এই সংলাপ কেমন হওয়া উচিত আমরা আধুনিককালেও জানি। সংলাপ সবসময় ঘটনাকে পরিস্ফুট করতে সাহায্য করবে, চরিত্রকে পরিস্ফুট করতে সাহায্য করবে। চরিত্রের মুখে এমন কোনো সংলাপ ব্যবহৃত হবে না যা তাকে প্রকাশ করতে না পারে। অ্যারিস্টটল বলছেন এমন কোনো সংলাপ থাকবে না যেটা চরিত্রকে প্রকাশ করতে না পারে। অর্থাৎ তিনি বলছেন স্পিকার ডাস নট চুজ অর অ্যাভয়েড এনিথিং হোয়াট এভার আর নট এক্সপ্রেসিভ অফ ক্যারেক্টার। অর্থাৎ একটি চরিত্র এমন কোনো সংলাপ বা ভাষাকে কখনোই পছন্দ করতে পারেন না যেটা চরিত্রকে এক্সপ্রেসিভ মানে চরিত্রকে প্রকাশ করতে সাহায্য করে না। অর্থাৎ সংলাপ সবসময়, স্পিচ সংলাপ ভাষা সবসময় চরিত্রকে পরিস্ফুট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নাটকে তো শুধু বাইরের দ্বন্দ্ব থাকে না, চরিত্রের ভেতরের দ্বন্দ্ব থাকে। এই ভেতরের দ্বন্দ্বকে পরিস্ফুট করতে গেলেও কিন্তু সংলাপের খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। সংলাপিত চরিত্রের ভেতরের জগৎটাকে আমাদের কাছে পরিস্ফুট করে, তার ভেতরের রক্তক্ষরণটাকে আমাদের কাছে বুঝতে সাহায্য করে। এরপর এই প্রসঙ্গে যে যে আমরা বহিরঙ্গ উপাদানগুলো নিয়ে কথা বলছি, সেখানে তাহলে প্রথম উপাদান হচ্ছে আমাদের ভাষা, সংলাপ। এরপরে তিনি যে গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলছেন, যদিও
সেই গুরুত্বপূর্ণ উপাদানটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলেও অ্যারিস্টটলের ভাষায় সেটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, বরং তিনি সেই উপাদানটা সম্পর্কে বলছেন যে এটা একটা নাটকের ক্ষেত্রে যে জায়গাটা নেয় তা হচ্ছে একটা চিপ প্লেস, সবথেকে ন্যূনতম কম গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা কি না, সেটা হচ্ছে সঙ্গীত। তিনি বলছেন যে নাটকে বা ট্র্যাজেডিতে সঙ্গীতের ভূমিকা সবথেকে ন্যূনতম। একথা বলছেন, এর কারণও আছে যে এটা অ্যারিস্টটল অনেকটা আমরা বলতে পারি তিনি একটা দূরদর্শী ভাবনা নিয়ে নাটকের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন। নাটকের এগিয়ে চলা আসলে সঙ্গীতকে পেছনে ফেলে সংলাপের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবার একটা প্রক্রিয়া। কারণ মনে রাখতে হবে নৃত্যগীত থেকেই সঙ্গীত নাটকের জন্ম হয়েছিল, ফলে সঙ্গীত যে নাটকের খুব গুরুত্বপূর্ণ উপাদান তা তো আমাদেরকে স্বীকার করতেই হবে। কিন্তু ক্রমে আমরা দেখেছি যে সঙ্গীতের বাহুল্যতা নাটক থেকে কমে গেছে, সঙ্গীতের জায়গা নিয়েছে সংলাপ। কিন্তু তা বলে কি সঙ্গীত নেই? হ্যাঁ, কখনো কখনো কোনো কথা, কোনো ভাব সংলাপে ধরা পড়ে না, সঙ্গীত দিয়ে বোঝাতে হয়, তখন সঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কিন্তু নিছক সঙ্গীতের আড়ম্বর আজকের দিনে নাটকে নেই, বরং সেই আড়ম্বর যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে যাত্রাপালার সেটা বৈশিষ্ট্য বা লোকনাট্যের সেটা বৈশিষ্ট্য। কিন্তু অ্যারিস্টটল তো নিছক লোকনাট্য নিয়ে কথা বলছেন না, তিনি গ্রিক নাটককে সামনে রেখে, গ্রিসের ট্র্যাজেডিগুলোকে সামনে রেখে যে কথা বলছেন সেটা হচ্ছে আদর্শ নাটকের যা বৈশিষ্ট্য হওয়া উচিত। ফলে সেই দিক থেকে দেখতে গেলে তার কথার একটা গুরুত্ব আছে। তাহলে তিনি বলছেন সঙ্গীত হচ্ছে নাটকের ক্ষেত্রে সবথেকে কম গুরুত্বপূর্ণ একটা উপাদান, চিপ এই শব্দটা তিনি ব্যবহার করছেন। তো যাই করে থাকুন না কেন, আমরা জানি যে গ্রিসের নাটকের উদ্ভবের ইতিহাসে কিন্তু সঙ্গীতের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমরা আগেই বলেছি যে ডায়োনিসাস দেবতার বসন্তকালীন উৎসবে যে করুণ জীবন কাহিনীকে নাচ গানের মধ্য দিয়ে যে উপস্থাপন করা হতো, যাকে গোট সং বা ট্র্যাক আইডিয়া বলা হয়, সেখান থেকে নাটকের ট্র্যাজেডির জন্ম হচ্ছে। ফলে সঙ্গীত তো এই নাটকের একেবারে শুরুতেই ছিল। আমরা খুব প্রাচীন ইতিহাসকে, শুধু গ্রিস নয়, যে কোনো দেশ সম্পর্কে এই কথা সত্য যে সে আদিম জীবন থেকে যদি আমরা সাহিত্য শিল্পকলার জন্মের ইতিহাসটাকে সন্ধান করি, তাহলে দেখা যাবে আদিম মানুষ বিনোদনের অঙ্গ হিসেবে নাচ গান করত। সেই গান, সঙ্গীত ক্রমশ সংলাপের জায়গা নিয়েছে, আর নৃত্য ক্রমশ একটা সুনির্দিষ্ট একটা বলা যেতে পারে শিল্পের অবয়ব পাওয়া একটা অঙ্গভঙ্গিতে পরিণত হয়েছে। তো যাই হোক না কেন, গ্রিসের ইতিহাসে তাহলে সঙ্গীত থেকেই কিন্তু নাটকের জন্ম হয়েছিল, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। গোট সং বা ট্র্যাক আইডিয়া তো আসলে গান, নৃত্য মুখর বটে কিন্তু গান, সেখান থেকেই কিন্তু ট্র্যাজেডির জন্ম। তাই গ্রিক নাটকে ট্র্যাজেডির ক্ষেত্রে এই সঙ্গীতের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেখানে কোরাসের দলের কথা আমরা জানি। এই কোরাস যে শুধু গান করছে তা নয়, কোরাস অনেকটা ওই যাত্রা দলের বিবেকের মতো নাটকের যোগসূত্রকে ধরিয়ে দেওয়া, আগাম কোনো ভবিষ্যতের ইঙ্গিত দেওয়া, এগুলোরও কাজ করে। যাই হোক, কোরাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে আছে। আর এটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে যে গ্রিসে নাটকের ইতিহাস বা ট্র্যাজেডির উদ্ভবের ইতিহাস সম্পর্কে একটা তথ্য আমরা পাই। সেটা হচ্ছে এই রকম যে গ্রিসে প্রথম নাটককার বা নাট্য নির্দেশক বা অভিনেতা কে ছিল, সেখানে যে নামটা উঠে আসে তার নাম হচ্ছে থেসপিস। এই থেসপিসের সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 534। এই সময় থেসপিস হচ্ছেন একজন নাট্যকার এবং অভিনেতা। তিনি আসলে ছিলেন বলা যেতে পারে গ্রিক নাটকের বা গ্রিসের নাটকের ইতিহাসে প্রথম নাট্যকার অভিনেতা। এই অর্থে যে তিনি আসলে ছিলেন একটি কোরাসের, মানে নৃত্যগীত করে যারা, সেই কোরাসের দলের মূল অভিনেতা, মূল গায়েন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন, মুখোশ ব্যবহার করতেন, আর যখন তিনি তার পোশাক পরিচ্ছদ চেঞ্জ করতেন বা পরিবর্তন করতেন তখন কোরাসের দল নাচ গান করত। তাহলে তিনি আসলে একটি কোরাসের দলের মূল গায়েন, মূল নাট্যকার অভিনেতা। তাকে কেন্দ্র করে একটি দল, যে দলটা কোরাসের দল। ফলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে গ্রিসের ট্র্যাজেডির উদ্ভব বা উৎপত্তির মূলে আসলে একটি কোরাস দল বা একটি নৃত্যগীত করার একটি দলের ভূমিকা ছিল, এবং যে দলের মূল কাণ্ডারি ছিলেন থেসপিস, যার নাম অনুসারেই পরবর্তীকালে অভিনেতাদেরকে থেসপিয়ান বলা হতো। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে গ্রিক নাটকে কিন্তু কোরাসের বা সঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কোরাস গান থেকেই গ্রিসে ট্র্যাজেডির জন্ম হচ্ছে, গোট সং বা ট্র্যাক আইডিয়া থেকেই ট্র্যাজেডির জন্ম হচ্ছে।
প্রথম যিনি অভিনেতা তিনিও আসলে একটি কোরাস দলেরই গায়েন ছিলেন। এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা যে শেষ গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলবো সেটা হচ্ছে দৃশ্যসজ্জা। এই দৃশ্যসজ্জাকে অ্যারিস্টটল যে খুব গুরুত্বের সঙ্গে দেখেছেন এমনটা নয়। তিনি মনে করেন যে একটি নাটক সে এক অর্থে তো দৃশ্যকাব্য, মানে সৃষ্টিকলা একটা, যাই কল্পনা দিয়ে লিখতে হয় তাই কাব্য। নাটকও এক অর্থে কাব্য, কারণ সেখানে কল্পনা বা সৃজনী শক্তির ভূমিকা আছে। কিন্তু অ্যারিস্টটল মনে করেন যে এই দৃশ্যসজ্জা ব্যাপারটা আসলে সরাসরি একটি নাটকের কলাকৌশল, মানে বলা যেতে পারে নাটকের যে কল্পনা, কাব্যকৃতি বা সৃষ্টি নৈপুণ্য যা একজন নাটককার দেখাচ্ছে তার সঙ্গে তার সরাসরি যোগাযোগ নেই। এটা অনেকটা ওই যিনি নির্দেশক অভিনয়টাকে করবেন মঞ্চে তার ওপর নির্ভর করে। সরাসরি একজন নাটককার যিনি তার ভাবনা চিন্তা কল্পনা নিয়ে একটি নাটক পরিকল্পনা করছেন, তার সেই সৃষ্টির সঙ্গে সরাসরি এই দৃশ্যময়তা বা দৃশ্যসজ্জার তেমন কোনো যোগাযোগ থাকার কথা নয়। এই দৃশ্যসজ্জা ব্যাপারটা কি না, এই দৃশ্যসজ্জা সম্পর্কে এই যে মানে আমাদের অ্যারিস্টটল যে গ্রিক ভাষায় পোয়েটিক্স লিখছেন, যাকে পরবর্তীকালে ইংরেজিতে যারা অনুবাদ করছেন তাদের মধ্যে একজন হচ্ছেন বাইওয়াটার। তিনি বলছেন যে স্টেজ অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাক্টরস, অর্থাৎ স্টেজে কেমন করে চরিত্ররা উপস্থিত হয় সেটা। তার মানে কিন্তু বুঝতে হবে যে অ্যারিস্টটল দৃশ্যসজ্জা বলতে কিন্তু শুধুমাত্র মঞ্চসজ্জা বলছেন না, কেমন করে মঞ্চটাকে সাজানো হয়েছে তা নয়, চরিত্ররা কেমনভাবে নিজেকে সাজিয়ে নিয়ে মঞ্চে উপস্থাপন করছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে গ্রিসের নাটক অভিনয়ের যে ইতিহাস বা তথ্য আমরা পাই তাতে একটা জিনিস আমরা পাই যে আধুনিককালে যেভাবে নাটকে দৃশ্যসজ্জাকে খুব জমকালো রূপে ব্যবহার করা হতো, বিশেষত ইবসেনের সময় থেকে নাটকের মঞ্চকে যেভাবে একেবারে আধুনিক ড্রয়িং রুমকে যেভাবে সাজানো হয় একটা পরিবারের, সেইভাবে একেবারে হুবহু মঞ্চে আলমারি, ড্রেসিং টেবিল সবটাকে নিয়ে এসে যেভাবে সাজানো হয় এইভাবে কিন্তু হতো না। সেই সময়ে মনে রাখতে হবে যে গ্রিক নাটকের যে ঘটনা সেগুলো বেশিরভাগ প্রাসাদের মধ্যেকার অপেক্ষায় প্রাসাদের বাইরের দৃশ্য, প্রাকৃতিক প্রেক্ষাপটের দৃশ্য অনেকটা বেশি, এবং গ্রীষ্মে নাটক অভিনয় করা হতো মুক্ত মঞ্চে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে যে সবসময় মানে প্রধানতম মুক্ত মঞ্চে যেহেতু অভিনয় করা হতো, তাই স্বাভাবিকভাবে সেখানে দৃশ্যসজ্জার খুব যে প্রয়োজনীয়তা ছিল তা কিন্তু নয়। যদিও এই নিয়ে যে পণ্ডিতেরা গবেষণা করছেন তাদের মধ্যে নানা বিতর্ক আছে। তবে বেশিরভাগ জনই মনে করেন যে আমরা যেরকমটা ইংল্যান্ড থেকে ইংরেজরা যে থিয়েটার আমাদেরকে বাংলায় প্রথম নিয়ে আসছেন, যেভাবে পেছনে একটা দৃশ্যপটকে ঝুলিয়ে দেওয়া হতো, সেটা কিন্তু গ্রীসে হতো না। বরং চরিত্রদের সংলাপের মধ্য দিয়ে আমরা মঞ্চটা কোথায় কোন প্রেক্ষাপটে নাটকটা অভিনীত হচ্ছে সেটাকে ধরে নিতে হতো। কল্পনার সেখানে একটা জায়গা কিন্তু ছিল। আমাদের সংস্কৃত নাটকেও প্রথম যুগে তাই ছিল। তো যাই হোক, ভারতীয় ক্ষেত্রে এবং গ্রীসের ক্ষেত্রেও তাই। তবে কোনো পণ্ডিতেরা এই প্রসঙ্গে মনে করেন যে সেখানে নাকি এক ধরনের ত্রিভুজাকৃতির প্রিজম ব্যবহার করা হতো, যার তিনটে সাইডে কখনো কমেডির, কখনো ট্র্যাজেডির, কখনো বা স্যাটিয়ারিক কোনো বিষয়, যেমন নাটক যে ধরনের রসের নাটক সেই মতো একটা দৃশ্যপট আঁকা থাকতো, এবং সেই মতো সেই ত্রিভুজাকৃতির যে প্রিজমটা তাকে যখন যে দৃশ্যটা, যেরকম ঘটনা বা প্রসঙ্গ বা যে রসের প্রসঙ্গটা মঞ্চে অভিনীত হতো সেই দিকটা, ত্রিভুজের সেই দিকটাকে মঞ্চে পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতো। তবে দৃশ্যসজ্জা নিয়ে তেমন বাড়াবাড়ি না থাকলেও চরিত্ররা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ অভিনয়ের জন্য জাঁকজমকপূর্ণ নিজেদের পোশাক পরিচ্ছদ তারা ব্যবহার করত। শুধু তাই নয়, অভিনয়ের জন্য খুব জমকালো রকমের মুখোশের ব্যবহার পর্যন্ত হতো। এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেখানে কিন্তু অভিনেতারা সাজসজ্জায় বেশ গুরুত্বের সঙ্গে বিষয়টাকে দেখত, এবং মুখোশের ব্যবহারও কিন্তু গ্রিক নাটকে ছিল। এটাও কিন্তু দৃশ্যময়তার একটা দিক। তাহলে এই মোটামুটি প্রাচীন গ্রিসের নাটককে সামনে রেখে অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের 6ষ্ঠ অধ্যায়ে নাটকের 6টি উপাদান বা ট্র্যাজেডির 6টি উপাদান, অর্থাৎ প্লট বা কাহিনী, চরিত্র, সংলাপ, এছাড়া যাকে আমরা বলতে পারি অভিপ্রায় বা চিন্তা, এবং দৃশ্যসজ্জা, এবং যেটাকে আমরা সঙ্গীত বলে থাকি, এই 6টি উপাদান, যার মধ্যে তিনি অন্তরঙ্গ উপাদান হিসেবে কাহিনী বা প্লট, চরিত্রকে, এবং যে অভিপ্রায় বা
চিন্তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাইছেন অন্তরঙ্গ উপাদান হিসেবে, অর্থাৎ কাহিনীকে, চরিত্রকে এবং অভিপ্রায়কে। আর বহিরঙ্গ উপাদান হিসেবে তিনি রাখছেন ভাষাকে, সঙ্গীতকে এবং দৃশ্যকে। এই 6টি উপাদান নিয়ে এই মোটামুটি আজকের মতো আলোচনা। আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।